শুরুতেই সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। গণতন্ত্র নাকি ডিক্টেটরশিপ, ওয়াশিংটনের কাছে আসল পছন্দ কোনটি? মুখে বিশ্বজুড়ে গণতন্ত্রের বুলি আওড়ালেও পর্দার আড়ালে আমেরিকার আসল আশীর্বাদ কার উপর থাকে? ইতিহাস সাক্ষী, হোয়াইট হাউস বা পেন্টাগনের একটি মাত্র ফোন কলেই যখন পুরো একটি দেশের নীতি বদলে ফেলা যায়, তখন মার্কিন নীতি নির্ধারকদের কাছে জটিল গণতান্ত্রিক প্রক্রিয়ার চেয়ে একজন শক্তিশালী একনায়ক বা ডিকটেটরই সবচেয়ে সুবিধাজনক পার্টনার। আর এই ভূরাজনৈতিক কূটকৌশলের সবচেয়ে বড় চরণভূমি হলো পাকিস্তান। আইয়ুব খান থেকে শুরু করে জেনারেল আসিম মুনির, পাকিস্তানের ক্ষমতার অলিন্দে কেন বারবার মার্কিন ছায়া দেখা যায়? ট্রাম্পের জামানায় কেন আবারও রাওয়ালপিন্ডি আর ওয়াশিংটনের গোপন বোঝাপড়া নিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড়? আজ আমরা দেখব কিভাবে আন্তর্জাতিক পরাশক্তির নিজস্ব স্বার্থের খাতিরে পাকিস্তানের গণতন্ত্রকে বারবার বলি দেওয়া হয়েছে এবং কিভাবে ডিক্টেটররাই হয়ে উঠেছেন ওয়াশিংটনের সবচেয়ে বিশ্বস্ত খুঁটি। ডিক্টেটরদের প্রতি ওয়াশিংটনের আশীর্বাদ ও বৈশ্বিক ভূরাজনীতির কৌশল। একটি বহুল আলোচিত এবং বিতর্কিত বিষয় হলো দেশটির সামরিক শাসকদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন বা আশীর্বাদ। আইয়ুব খান থেকে শুরু করে বর্তমান সেনা প্রধান আসিম মুনির পর্যন্ত পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের প্রভাব নিয়ে নানা বিশ্লেষণ ও বিতর্ক হয়েছে। এই ভূরাজনৈতিক সমীকরণের পেছনে গণতন্ত্রের জটিলতা এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থের একটি গভীর মনস্তত্ত্ব কাজ করে, যা পাকিস্তানের শাসন ব্যবস্থাকে বারবার প্রভাবিত করছে। গণতন্ত্রের স্বভাবই হলো এটি কিছুটা বিশৃঙ্খল বা মেসি টাইপ। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় পার্লামেন্টের ভেতর তীব্র বিতর্ক হয়, বিরোধী দল দ্বিমত পোষণ করে, ওয়াক আউট করে, গণমাধ্যমে চুলচেরা বিশ্লেষণ হয় এবং জনগণের প্রতিটি মতামতের গুরুত্ব থাকে। এই দ্বিমত এবং ভিন্নমত প্রকাশের স্বাধীনতাই মূলত একটি সুস্থ গণতন্ত্রের প্রধান মাপকাঠি। কিন্তু মার্কিন প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্পের মতো বৈশ্বিক নেতাদের একাংশের কাছে এই দীর্ঘ গণতান্ত্রিক প্রক্রিয়া অনেক সময় জটিল মনে হয়। একটি গণতান্ত্রিক দেশের সাথে চুক্তি বা নীতি নির্ধারণ করতে গেলে পুরো ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয়, যা সময় সাপেক্ষ। আর অপরদিকে একজন ডিক্টেটর বা এক নায়কের সুবিধা হলো তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন, তিনি নিজেই পুরো সিস্টেম। হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে একটি মাত্র ফোন কলেই যেখানে পুরো দেশের নীতি বদলে ফেলা সম্ভব, সেখানে মার্কিন নীতি নির্ধারকদের কাছে ডিক্টেটররাই বেশি সুবিধাজনক অংশীদার হিসেবে গণ্য হন। একনায়কতন্ত্রের কোনো বিরোধী দল বা সংসদের অনুমোদনের তোয়াক্কা করতে হয় না, ফলে ওয়াশিংটনের পক্ষে তাদের ভূরাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হয়। পাকিস্তানের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রতিজন প্রধান সামরিক শাসকের পেছনেই তৎকালীন মার্কিন স্বার্থের বড় ধরনের যোগসূত্র ছিল। ফিল্ড মার্শাল আইয়ুব খান ও ইয়াহিয়া খান শীতল যুদ্ধের চরম মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়ায় কমিউনিজম ঠেকাতে এবং ভূরাজনৈতিক সুবিধা পেতে পাকিস্তানের সামরিক বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করে। আইয়ুব ও ইয়াহিয়ার শাসনামলে মার্কিন সামরিক ও অর্থনৈতিক সাহায্য এর বড় প্রমাণ। জিয়াউল হক, সোভিয়েত আফগান যুদ্ধের সময় জেনারেল জিয়াউল হক হয়ে উঠেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। পেন্টাগনের সরাসরি আশীর্বাদ ও অর্থায়নে তখন আফগান মুজাহিদদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যা জিয়ার ডিক্টেটরশিপকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। পারভেজ মোশাররফ 2001 সালের 11 সেপ্টেম্বর 9/11 সন্ত্রাসী হামলার পর ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান সহযোগী হয়ে ওঠেন জেনারেল পারভেজ মোশাররফ। গণতান্ত্রিক বৈধতা না থাকা সত্ত্বেও মার্কিন সমর্থনের জোরেই তিনি দীর্ঘদিন ক্ষমতায় টিকেছিলেন। এই শাসকরা কেউই জনগণের ভোটে নির্বাচিত হয়ে বা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসেননি, তারা বল প্রয়োগ বা ব্যবস্থার ফাঁক গলে ক্ষমতায় দখল করেছিলেন এবং সিস্টেমের ঊর্ধ্বে গিয়ে নিজেদের সিস্টেম হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। আইয়ুব বা মোশাররফের যুগ পেরিয়ে গেলেও পাকিস্তানের ক্ষমতার অলিন্দে মার্কিন ছায়া এবং সেনা প্রধানের একক আধিপত্যের ধারণাটি এখনও ফুরিয়ে যায়নি। বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের আমলেও পাকিস্তানের রাজনীতি ও অর্থনীতিতে সামরিক বাহিনীর অদৃশ্য নিয়ন্ত্রণ অত্যন্ত স্পষ্ট। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের চরম অর্থনৈতিক সংকট, IMF-এর
ঋণ চুক্তি এবং ভূ রাজনৈতিক টানাপোড়েনের মাঝে পর্দার আড়াল থেকে মূল সিদ্ধান্তগুলো সামরিক নেতৃত্বই গ্রহণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের কাছে পাকিস্তান ভঙ্গুর গণতান্ত্রিক সরকারের চেয়ে এখনও সামরিক সংস্থাই বেশি নির্ভরযোগ্য ও স্থিতিশীল অংশীদার হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে ওয়াশিংটন এমন নেতৃত্বই পছন্দ করে যারা কোনো অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক ছাড়াই দ্রুত কৌশলগত সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। গণতান্ত্রিক ব্যবস্থার মতো পাকিস্তানের বর্তমান সামরিক বেসামরিক মিশ্র কাঠামোতে জবাবদিহিতা জনগণের কাছ থেকে না, বরং ক্ষমতার আসল চাবিকাঠি থাকে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর এবং ওয়াশিংটনের কৌশলগত বোঝাপড়ার মধ্যে। পাকিস্তানের ইতিহাসে এটি একটি নির্মম সত্য যে দেশটির ডিক্টেটররা কখনো ব্যালটের মাধ্যমে বা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেননি, বা আন্তর্জাতিক পরাশক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রয়োজনের খাতিরে আশীর্বাদ পুষ্ট হয়েছেন। গণতন্ত্রের সৌন্দর্য এখানে ভিন্নমত ও জবাবদিহিতায়, ডিক্টেটরশিপের সুবিধা যেখানে একক সিদ্ধান্তে। আর এই সংক্ষিপ্ত ও সহজ রাস্তার খোঁজে মার্কিন পররাষ্ট্রনীতি বারবার পাকিস্তানের গণতন্ত্রকে উপেক্ষা করে সামরিক শক্তিকে বেছে নিয়েছে, যার প্রভাব বর্তমান সময় পর্যন্ত বিদ্যমান। তাহলে দিন শেষে প্রশ্নটা থেকেই যায়, যুক্তরাষ্ট্রের কাছে আসলে কি গণতন্ত্র বড়, নাকি নিজেদের কৌশলগত স্বার্থ? ইতিহাস এবং বর্তমানের সমীকরণ কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছে। ওয়াশিংটনের মুখে গণতন্ত্রের বলি যতই থাকুক না কেন, কাজের বেলায় রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরই তাদের জন্য সবসময় সহজ এবং বিশ্বস্ত সমীকরণ। আর এই ভূরাজনৈতিক দাবার গুটি হাতে গিয়ে বারবার বলি হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। ট্রাম্পের এই নতুন জামানায় পাক মার্কিন সম্পর্কের এই গোপন রসায়ন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল চাল নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানান। আসলে কি পরাশক্তিদের কাছে গণতন্ত্রের চেয়ে একনায়কতন্ত্রই বেশি সুবিধাজনক? অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত বা দুবাই সহ মধ্যপ্রাচ্যের যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন না কেন, আপনার মূল্যবান মতামত আমরা শুনতে চাই। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর আন্তর্জাতিক রাজনীতির এমন সব হট টপিক ও পর্দার আড়ালের এক্সক্লুসিভ খবরের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। বিজ্ঞাপন এবং প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর আবারও ঈদ মোবারক।